পাশে বাসায় একটি মেয়েকে লোহার শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। আমি যখন সকালে বাসা থেকে বের হয়ে যাই, মেয়েটি বেলকনিতে চুপচাপ দাঁড়িয়ে এক দৃষ্টিতে আমার দিকে চেয়ে থাকে। দেখে মনে হয় ছোট্ট এক শিশু মায়ের বকা খেয়ে মন খারাপ করে দাঁড়িয়ে আছে। আমি তার দিকে তাকাতেই সে মুচকি হাসি, হাত দিয়ে ইশারা করে কিছু একটা বলতে চাই। একদিন সকালে বাসা থেকে বেরিয়ে রিকশার জন্য অপেক্ষা করছিলাম। হঠাৎ খেয়াল করলাম মেয়েটি বেলকনির গ্রিল ধরে দাঁড়িয়ে আমার দিকে চেয়ে আছে। আমি তার দিকে তাকাতেই সে খিলখিল করে হেসে উঠল। তখনই সেখানে এক ভদ্রমহিলা এলেন। আমাকে দেখতে তিনি মেয়েটিকে টেনে হিঁচড়ে ঘরে নিয়ে গেলেন। মেয়েটি চিৎকার দিচ্ছিল, চেঁচিয়ে কাঁদছিল, তবুও ভদ্রমহিলা ছাড়লেন না। মেয়েটি আবার ছুটে এসে গ্রিল ধরে দাঁড়ালো। তখন ভদ্রমহিলা যুবতী মেয়েটির গালে কয়েকটি চর বসিয়ে দিলেন, টেনে নিয়ে ঘরবন্দি করে রাখলেন। তারপর থেকে আর কখনো মেয়েটিকে বেলকনিতে দেখিনি। প্রতিদিন সকালে বাসা থেকে বেরিয়ে যাওয়ার সময় পাশের বাসার বেলকনিতে তীব্র ইচ্ছা নিয়ে তাকাতাম এক পলক মেয়েটিকে দেখার জন্য। প্রতিবার আমাকে নিরাশ হতে হতো। একদিন রাতে বাসায় ফেরার সময় দেখলাম মেয়েটি গ্রিল ধরে এক দৃষ্টিতে বাইরে তাকিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। রাস্তায় দাঁড়িয়ে মেয়েটির দিকে তাকিয়ে থাকলাম। ফর্সা মুখমণ্ডলে একজোড়া মায়াবী চোখ, স্বচ্ছ জলের মতো টলটলে চোখ দুটো আমায় মুগ্ধ করেছিল সেদিন। মেয়েটির গলায় কানের উপর চোখের সামনে ব্রাউন কালারের চুল ছড়িয়ে ছিটিয়ে বাতাস এলোমেলো হচ্ছে। গায়ের হলুদ রঙের ওড়নাটা গ্রিলের ফাঁক দিয়ে একসময় নিচে পড়ে গেল। মেয়েটি এতটা নির্লিপ্ত ছিল তার গায়ের ওড়না গ্রিলের ফাঁক দিয়ে নিচে পড়ে গেছে তা বুঝতে পারল না। আমি আরও একটু এগিয়ে গেলাম। উঁচু দেয়ালের কাছ থেকে দোতলা দাঁড়ানো মেয়েটিকে স্পষ্ট দেখা যায়। আমি আরও এগিয়ে গেলাম। তখন তার কাটা ঠোঁট চোখে পড়ল। যখন আরও একটু মনোযোগ দিয়ে চেয়ে দেখলাম, তখন আরও অনেক কিছু আমার চোখে ধরা পড়ল। মেয়েটির হাতে, কপালে, ঘাড়ে কাটা দাগ, দেখে মনে হলো মারধরে দাগ। মেয়েটি হঠাৎ আমাকে দেখে ফেলল। তার শুকনো ঠোঁটে মুচকে হাসি রেখা ফুটে উঠল। মেয়েটিকে এত কাছে থেকে দেখিনি আগে, সেদিন খুব কাছে থেকে দেখলাম। আমি গলা বাড়িয়ে বললাম, এই মেয়ে, নাম কি তোমার? সে কিছু বলল না। দুহাত দিয়ে মুখ ঢেকে রাখলো, ঠোঁটে আঙুল দিয়ে চুপ থাকতে বলল। তখন সেই ভদ্র মহিলা আবার এলেন, মেয়েটিকে টেনে নিয়ে দরজা বন্ধ করে দিলেন। স্লাইড উইন্ডো খোলা ছিল। তিনি পর্দা টেনে জানলা বন্ধ করে দিলেন। এরপর একে একে 6 মাস কেটে গেল। শিকলবন্দি মেয়েটিকে আর দেখতে পেলাম না। প্রতিদিন সকালে বেরিয়ে যাওয়ার সময় এবং রাতে বাসায় ফেরার সময়ও বাসার বেলকনির দিকে তাকাতাম। ফাঁকা বেলকনি আমার মন খারাপ করে দিত, তবুও আশা ছাড়তাম না। পরদিন আবার সেই বেলকনিতে দৃষ্টি রাখতাম। বাসার নাম আখি মঞ্জিল। একদিন সকালে আখি মঞ্জিলের দোতলায় সিঁড়ি বেয়ে উঠলাম। ডোরবেল বাজতেই সে ভদ্রমহিলা দরজা খুলে দিলেন। আমাকে দেখে ভড়কে গেলেন। অনেকটা বিরক্তি নিয়েই বললেন, কি চাই? ভদ্রমহিলার আমার ওপর বিরক্ত হবার কোনো কারণ ছিল না। তিনি কেন বিরক্ত হলেন তা বুঝতে পারলাম না। কৌতূহল দমিয়ে রেখে বিনয়ের সাথে বললাম, আসসালামু আলাইকুম। ভদ্রমহিলা দ্রুত সালামের জবাব দিয়ে দায়সারা হয়ে দরজা আটকাচ্ছিলেন। আমি দ্রুত বললাম, আপনাদের বাসায় একটি মেয়ে ছিল, লম্বা ফর্সা ব্রাউন কালার চুল, তার সাথে কথা বলা যাবে? ভদ্রমহিলা তীব্র বিরক্ত নিয়ে আমার দিকে তাকিয়ে থাকলেন কিছুটা সময়। তারপর হঠাৎ দুম করে আমার মুখের ওপর দরজা বন্ধ করে দিলেন। এ তো অপমান বোধ করার কথা, কিন্তু আমার একটুও তেমন মনে হলো না। উল্টা আরও কৌতূহল জাগলো। মাসখানেক পর আবার আখি মঞ্জিলে আমি গেলাম। দোতলায় গিয়ে ডোরবেল বাজাতেই সে ভদ্রমহিলা দরজা খুলে দিলেন। আমাকে দেখে কিছু বললেন না, হাতে হাত বেঁধে চুপচাপ দাঁড়িয়ে রইলেন। আমি বললাম, এক গ্লাস পানি হবে? আমার ধারণা ছিল ভদ্রমহিলা পানি দেবেন না, কিন্তু তিনি আমাকে অবাক করে দিয়ে বললেন, বসুন, দিচ্ছি। আমাকে সোফায় বসিয়ে তিনি পানি আনতে গেলেন। ভেতরের একটি রুম থেকে অদ্ভুত শব্দ ভেসে এলো, লোহার শিকলের শব্দ নয়তো। আমি উঠে দাঁড়ালাম। রুমের দরজা আপনা আপনি খুলে গেল। সে মেয়েটিকে আবার দেখলাম, তবে এবারে দেখাটা ভিন্ন। তার চোখের নিচে কালো ছোপ ছোপ দাগ পড়েছে। শরীর আগের থেকে অনেকটা শুকিয়ে গেছে। চুলের চকচকে ব্রাউন কালারটা কেমন যেন সাদাটে হয়ে গেছে। চোখ মুখে উজ্জ্বলতা নেই, হাতে পায়ে শিকল বাঁধা। আমাকে দেখে সে কয়েকবার চোখের পলক ফেলল, 2 হাত দিয়ে চোখ কচলে আবার দেখল। আমি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। যখন সে নিশ্চিত হলো আমি তার সামনে দাঁড়িয়ে, তখন সে সব ব্যথা ভুলে শুকনো হাসলো। তারপর শুরু করলো টানা হেঁচড়া। ঘর থেকে বেরিয়ে আসার আপ্রাণ চেষ্টা করলো মেয়েটি। লোহার শিকল ছিন্ন করতে পারল না। ভদ্রমহিলা পানির গ্লাস হাতে নিয়ে আসছিলেন।
মেয়েটির এমন কাণ্ড দেখে তিনি অজান্তেই হাতের গ্লাসটা ফেলে দিলেন। মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে পড়ল কাচের টুকরো। তিনি সেদিকে ভ্রুক্ষেপ না করে ছুটে গেলেন মেয়েটির কাছে। মেয়েটিকে টেনে নিয়ে গেলেন তার শোবার ঘরে। মেয়েটি চিৎকার দিল, ছুটে আসার আপ্রাণ চেষ্টা করল, কিন্তু ভদ্রমহিলা ছাড়লেন না। ঘরের দরজা বন্ধ করে দিলেন। আমি বাইরে দাঁড়িয়ে শুনলাম মেয়েটির চিৎকার। তার কান্নার আওয়াজ আমায় হাতুড়ি পেটা করছিল নীরবে। কিছুক্ষণ পর সব শব্দ থেমে গেল, নিস্তব্ধ হয়ে গেল চারপাশ। ভদ্রমহিলা ধীর পায়ে এলেন, গম্ভীরভাবে নিয়ে বললেন, বেরিয়ে যাও, আর কখনো এ মুখ হবে না। আমি অজ্ঞতা বেরিয়ে এলাম। অচেনা অজানা রয়ে গেল সেই মেয়েটি। তার চিৎকার বাজতে থাকলো আমার কানে। তার শুকনো হাসি সদ্য ফুটন্ত গোলাপের ন্যায় ভাসতে থাকলো আমার ঘোলাটে চক্ষুদয়। মনে মনে কৌতূহল জাগলো, কে এই মেয়ে, কে তার পরিচয়, কেন সে আমায় দেখলে হাসে, কেন সে ভদ্রমহিলা আমায় এত ঘৃণা করে। একদিন ঠিক করলাম লুকিয়ে লুকিয়ে তার সাথে দেখা করব। হোক অপরাধ, তবুও দেখা করতেই হবে। যত সময় যাচ্ছিল মেয়েটির প্রতি আমার কৌতূহল ততই বৃদ্ধি পাচ্ছিল। বারবার মনে হচ্ছিল তার স্বচ্ছ টলটলে চক্ষু জোড়া কিছু একটা বলতে চায় আমাকে। কাটা ঠোঁট বলতে দেয় না। একদিন রাতে ঠিক করলাম দেয়াল টপকাবো, এছাড়া আর কোনো পথ খোলা ছিল না। প্রতিদিন রাত 10টায় আখি মঞ্জিলের সদর দরজায় তালা দেয়া হয়। চাবি ছাড়া তালা খুলতে পারা আমার সাধ্যের নয়। তাই উঁচু দেয়াল বেয়ে উঠলাম। দেয়াল থেকে মাটিতে লাফিয়ে পড়তেই মৃদু ভয় পেয়ে বসলো আমায়। মনে হলো হাঁটু কাঁপছে। আমি পায়ে হাত রাখলাম। সত্যি বলতে হাঁটু কাঁপছিল না, কাঁপছিল আমার বুক। এতটাই ধরফর করছিল, কয়েক মিনিট নড়তেই পারলাম না। শিশির আলতো ভেজা ঘাসের ওপর স্থির দাঁড়িয়ে রইলাম। তখন রাতের 12:30। আশেপাশের বাড়িগুলোতে বাতি নিভতে শুরু করেছে। আখি মঞ্জিলের সবকটা ঘরে বাতি নেভানো হয়ে গিয়েছিল তখন। শুধু সেই মেয়েটির ঘরে আলো জ্বলছিল। বেলকনির পাশে বিশাল কাঁঠাল গাছ, খুব লম্বা না হলেও দেহ ইয়া বড়। দুহাত দিয়ে জড়িয়ে ধরে নাগাল পাওয়া যায় না। পায়ের স্যান্ডেল খুলে রেখে আমি কাঁঠাল গাছ বেয়ে কোনো মতে দেয়ালে দোতলার বেলকনিতে পা রাখলাম। দোতলে উঠতে খুব একটা কষ্ট পোহাতে না হলেও মেয়েটিকে এক পলক দেখতে আমাকে অনেকটা বিপদের মুখোমুখি হতে হয়েছে। বেলকনির কাঠের দরজা ভিতর থেকে লাগানো ছিল। তখন উপায় একটাই, জানলা দিয়ে ঘরের ভেতর দৃষ্টি রেখে পালিয়ে যাওয়া। মুশকিল হলো জানলা পর্যন্ত যেতে পারা, কারণ জানালা বেলকনি থেকে হাত দুয়েক দূরে। যে না বেলকনির দেয়ালে পা রেখে জানালা ছোঁয়ার জন্য হাত বাড়ালাম, অমনি পাটা গেল ছুটে। কপাল ভালো কাঁঠাল গাছের বাঁকানো ডালপাতা ছিল, না হলে সেদিন হাত পা ভেঙে ঘরে ফিরতাম। তারপর দ্বিতীয়বার চেষ্টা করে জানালা ছুঁতে সক্ষম হলাম। কাচের জানালা দিয়ে ভেতরের ঘরটা পুরোপুরি দেখা যায় না। ঘরে আলো জ্বলছিল তাই আবছা আবছা দেখতে পাচ্ছিলাম। ঘরের এক কোণে বিছানায় কাচুমাচু হয়ে শুয়ে আছে মেয়েটি। এতদিন মনে হয়েছে মেয়েটির বয়স 22-23 বছর হবে, কিন্তু ঘুমন্ত মেয়েটিকে দেখে মনে হলো তার বয়স 18-19 বছর হবে। বড়জোর 20, এর বেশি হবে না। সেদিন বুঝতে পারলাম মেয়েরা ঘুমিয়ে পড়লে বয়স কমে যায়। শীতকালে কাচ ঘেমে যায়, ঘোলাটে হয়ে যায়। জানালার কাচও ঘেমে ঘোলাটে হয়ে গিয়েছে। আমি হাত দিয়ে মুছে পরিষ্কার করলাম। চোখে পড়ল ঘুমন্ত এক মায়াবী মুখ। এর আগে এত সুন্দর কাউকে দেখিনি আমি। কি অপরূপ, কি অপরূপ। মেয়েরা ঘুমিয়ে পড়লে কি তাদের সৌন্দর্য বেড়ে যায় জানা নেই, তবে এই মেয়েটির ঘুমন্ত মুখ আমাকে মুগ্ধ করেছিল। আমি মুগ্ধ নয়নে পুন পুন তাকাচ্ছিলাম তার দিকে। সেদিন দেখলাম মেয়েটির কপালের বাপাশে একগোছা চুল নেই। আমার কিছুটা অবাক লাগলো। তার কপালের সে অংশে চুল ছিল সেটা আমি জানলাম কিভাবে। সব ভাবনা ভুলে গিয়ে আবারও দৃষ্টি রাখলাম ঘুমন্ত মেয়েটির ওপর। দেখে মনে হচ্ছিল কাপড়ের পুটলিতে কাচুমাচু হয়ে শুয়ে পড়া বিড়াল ছানা। ইচ্ছে করছিল তার কাছে যাই, খুব কাছে গিয়ে পাশে বসি। মুখের উপর ছড়িয়ে ছিটিয়ে থাকা এলোমেলো চুলগুলো সরিয়ে দিই। কপালে স্পর্শ করে দেখি শরীরে জ্বর আছে কিনা। দেখতে দেখতে 2টো বেজে গেল। চোখের পলকে কেটে গেল 1.5 ঘন্টা। খেয়াল করলাম আমার পা দুটো অবশ হয়ে গেছে। ইচ্ছে করলেও নাড়াতে পারছি না। শীতের রাতে বাইরে একটানা এতটা সময় দাঁড়িয়ে থাকলে এমন হবারই কথা। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে কাঁঠাল গাছ বেয়ে নিচে নামলাম। দেয়াল টপকে বেরিয়ে গেলাম আখি মঞ্জিল থেকে। যেতে যেতে ফিরে ফিরে তাকাচ্ছিলাম। কেন জানি মনে হচ্ছিল মেয়েটি বিছানা থেকে উঠে এসে জানালার সামনে দাঁড়াবে, আমার দিকে তাকিয়ে ঠোঁট ফাঁক না করে শুকনো হাসবে। পরদিন সকালে আর দেখা পেলাম না তার। রাতে যখন বাসায় ফিরছিলাম তখন দেখলাম আখি মঞ্জিলের দোতলার বেলকনিতে এক ভদ্রলোক দাঁড়িয়ে আছে। আমি একটু ইতস্তত করলাম,
এই লোকটিকে দেখিনি কখনো, তা আবার সেই সময় মেয়েটির বেলকনিতে। গ্রিল ধরে দাঁড়িয়ে এদিক ওদিক তাকাচ্ছিল লোকটি, হাতে সিগারেট, মাঝে মাঝে ধোঁয়া টানছিল। লোকটির গায়ের রং কালো, শুধু কালো বললে ভুল হবে, কুচকুচে কালো। মুখে খোঁচা খোঁচা আধা পাকা দাড়ি, মাথায় এক ঝাঁকড়া কালো চুল। এ ধরনের লোকেরা চুল কালো করে। এই লোকটাও করেছে নিশ্চয়ই, কিন্তু কালো চুলে লোকটাকে মানাচ্ছে না। পাকা চুলে মানাতো হয়তো। সে যাই হোক, লোকটা একবার আমার দিকে তাকালো। আমি তখন রাস্তায় দাঁড়িয়ে, হাতে জ্বলন্ত সিগারেট। লোকটা আমার দিকে তাকাতেই হাতে সিগারেট ছুঁড়ে ফেলে হাঁটতে শুরু করলাম। ডান পাশে রাস্তায় দাঁড়িয়ে আবারও সেই বেলকনিতে দৃষ্টি রাখলাম। লোকটা গ্রিল ঘেঁষে দাঁড়িয়ে ধোঁয়া ফুঁকছে। সকালে যখন বাসা থেকে বেরিয়ে যাচ্ছিলাম, ঘড়িতে 9:21। প্রতিদিনের মতো রিক্সার জন্য রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম। শত ইচ্ছে থাকার পরেও বেলকনির দিকে তাকাচ্ছিলাম না। মনে একটা ভয় কাজ করছিল, যদি গতরাতে সেই লোকটাকে আবারও সেখানে দেখে ফেলি। দুশ্চিন্তা কম করার জন্য একটা সিগারেট জ্বালালাম। শুনেছিলাম সিগারেটের ধোঁয়া দুশ্চিন্তা দূর করে দেয়। আমার ক্ষেত্রে হলো উল্টো, দুশ্চিন্তা বরং বাড়ছিল। এক সময় আমার সামনে একটা রিক্সা এসে থামলো। আমি রিক্সায় চড়ে বসলাম। দেখব না করেও একবার বেলকনিতে দৃষ্টি রাখলাম। সে মেয়েটা গ্রিল ধরে দাঁড়িয়ে উদাসীনভাবে আকাশের দিকে চেয়ে আছে। হয়তো সে জানে আমি তার সামনে দিয়ে যাচ্ছি, হয়তো সে রেগে আছে কিংবা অভিমান করেছে। কিন্তু আমার মতে একটা অচেনা লোকের সাথে অভিমান করে থাকাটা তার ঠিক হয়নি। যেতে যেতে আরও একবার ফিরে তাকালাম। মেয়েটির পাশে কালো একটা লোক এসে দাঁড়িয়েছে, খালি গা, হাতে সিগারেট। লোকটাকে তার পাশে দেখে আমার গা জ্বলে উঠল, শরীর ঘামতে শুরু করলো, নিঃশ্বাস ভারী হয়ে এলো। আমি কেবল অসহায় দৃষ্টিতে চেয়ে রইলাম তার দিকে। এক সময় রিক্সাওয়ালার প্যাডেলে আমার দৃষ্টির আড়াল হয়ে গেল সে। একদিন রাতে বাসায় ফিরছিলাম, আখি মঞ্জিলের সামনে এসে চমকে উঠলাম। বাসার ভেতর থেকে চিৎকার চেঁচামেচির আওয়াজ ভেসে আসছে। সে মেয়েটির আর্তনাদ আমি স্পষ্ট শুনতে পেলাম। তার ডোকরে কান্নার আওয়াজ শুনে আমি স্তব্ধ হয়ে গেলাম। না, গেট খোলা ছিল না। আখি মঞ্জিলের সদর দরজা ভেতর থেকে তালাবদ্ধ। আমি বাধ্য হয়ে দেয়াল টপকে ভেতরে প্রবেশ করলাম। সিঁড়ি বেয়ে দোতলায় উঠলাম, কলিং বেল চেপে ধরে রাখলাম। ভদ্রমহিলা দরজা খুলে বুড়ো কুচকে বললেন, এই ছেলে, ভেতরে এলে কীভাবে? গেট তো তালা বন্ধ। আমি এতটাই হাঁপিয়ে উঠেছিলাম, কথা বলতে পারছিলাম না। কিছুক্ষণ দম নিয়ে বললাম, দেয়াল টপকে এসেছি। কেন এসেছ? কেন এসছি মানে? একটা মেয়ে এতটা চিৎকার দিচ্ছে। ভদ্রমহিলা নিতান্ত সহজ গলায় বললেন, কোথায় চিৎকার দিচ্ছে? তখন আমি স্তম্ভিত ফিরে পেলাম। পুরো বাড়ি নিস্তব্ধ। চিৎকার চেঁচামেচি তো দূর, মশা উড়ে যাওয়ার শব্দ পর্যন্ত নেই। খেয়াল করলাম সেই মেয়েটি ভেজা ভেজা চোখে ভেতরের ঘর থেকে গলা বাড়িয়ে তাকিয়ে আছে। মাঝে মাঝে চোখের পলক ফেলছে। হাতে পায়ে লোহার শিকল বাঁধা। তার সামনে ফ্লোরে পড়ে আছে ভাঙা কাচের টুকরো টুকরো অংশ। সেদিন আমি ফিরে এসেছিলাম, রাতে ঘুম হয়নি। সারা রাত এপাশ ওপাশ করতে করতে শেষ রাতে ছাদে গেলাম। হঠাৎ আমার কাঁধে কারোর হাতের স্পর্শ পেলাম। ঘাড় ঘুরিয়ে তাকিয়ে দেখলাম বাবা দাঁড়িয়ে আছে। তিনি নিচু গলায় বললেন, কিরে, এতদিন পর দেশে ফিরলাম, এয়ারপোর্টে রিসিভ করতে গেলি না? বাসা আসার পরও কথা বলিসনি, ব্যাপার কি? শরীর টরীর খারাপ নয় তো? আমি শুধু এইটুকু বললাম, ও বাসার মেয়েটিকে দেখেছ বাবা? সারাদিন শিকলবন্দি হয়ে থাকে। বাবা মাকে থামিয়ে দিয়ে বললেন, জানিস তো নবীনের সাথে তোর বিয়ে ঠিক হয়ে আছে। সে ছাড়া আর কোনো মেয়ে তোর জীবনে ছিল না, আসবেও না। যা, শুয়ে পড় বলে চলে গেলেন। এর আগে কখনো তাকে এতটা রেগে যেতে দেখিনি। মায়ের মৃত্যুর পর বাবা কখনো আমার সাথে এতটা কড়া গলায় কথা বলেননি। হঠাৎ তার এমন পরিবর্তন আমাকে বিস্মিত করল। তবু আমি তাকে কিছু জিজ্ঞাসা করতে পারলাম না। স্তব্ধ পাথরের মতো দাঁড়িয়ে রইলাম। পরদিন সকালে যখন ঘুম ভাঙল, দেখলাম আমার পাশে নবনী বসে আছে। গাঢ় নীল শাড়ি পরেছে মেয়েটা, হাতে কাচের চুড়ি, ঠোঁটে হালকা লিপস্টিক। খুব বেশি সাজগোজ করেনি, আবার কমও বলা যায় না। আমি যখন ঘুম ঘুম চোখে চেয়ে বললাম, কখন এলে? নবী নিতস্তত করে উঠে দাঁড়ালো, মাথা নিচু করে বলল, কিছুক্ষণ আগে এসেছি। আঙ্কেল ফোন দিয়েছেন আসার জন্য। তাকে আমি ছোটবেলা থেকে চিনি। সে আমার 2 বছরের ছোট। আমাকে খুব ভয় পেত, ভায়া বলে ডাকতো। আমাদের বিয়ের কথা হওয়ার পর আর ভায়া বলে ডাকে না। সে আমাকে এখনও ভয় পায়, হয়তো আগের থেকেও বেশি। আমি উঠে বসতে বসতে বললাম, বাবা ডেকে পাঠিয়েছে, হঠাৎ জরুরি তলব, কোনো বিশেষ কারণ? নবনী বলল, জানি না। তখন বাবা এলেন, বললেন, অফিসে যাবার সময় ওকে সাথে নিয়ে যাস, বাসায় পৌঁছে দিয়ে তারপর অফিসে যাবি।
বাইক নিয়ে? না, রিক্সা নিয়ে যাবি। আমি আর নবনী রাস্তার একপাশে দাঁড়িয়ে রিক্সার জন্য অপেক্ষা করছিলাম। তখন চোখ পড়ল আখি মঞ্জিলের দোতলায়। সে মেয়েটি বেলকনির গ্রিল ধরে দাঁড়িয়ে এক দৃষ্টিতে আমার দিকে তাকাচ্ছে। চিৎকার, টানা হেঁচড়া কিছুই করছে না, তবে তার চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে। আমি তার দিকে তাকাতেই সে দীর্ঘশ্বাস ছাড়ল, আমার দিক থেকে চোখ ফিরিয়ে নিল। এবার আমি নিশ্চিত হলাম সে আমার উপর রেগে আছে, কিন্তু কেন রেগে আছে তা জানা হলো না। সন্ধ্যায় বাসায় ফিরছিলাম, মেয়েটি তখনও বেলকনিতে দাঁড়িয়ে আছে। আমি স্থির হয়ে দাঁড়ালাম। মনে হলো মেয়েটি আমাকে হাত ইশারা করে ডাকছে। আমি একটু মনোযোগ দিয়ে তাকালাম, সত্যি ডাকছে। আজ সন্ধ্যার পরে হয়তো আখি মঞ্জিলের গেটে তালা দেয়া হয়েছে। আমাকে দেয়াল টপকে ভেতরে যেতে হলো। কাঁঠাল গাছ বেয়ে মেয়েটির একদম কাছে চলে গেলাম। এতটা কাছাকাছি হব ভাবিনি কখনো। মেয়েটি শান্ত গলায় বলল, আপনি আমায় পাগল ভাবেন? আমি হতভম্ব হয়ে গেলাম। এতদিন আমার ধারণা ছিল মেয়েটি কথা বলতে পারে না। সে এবার বলল, শক্ত করে ধরুন, পড়ে যাবেন তো। আমি বললাম, আপনি কথা বলতে পারেন? মেয়েটি খিলখিল করে হাসলো। সে হাসলে তার গালে টোল পড়ে, তা এতদিন খেয়াল করিনি। ফর্সা গালের গভীর টোল একবার হাত দিয়ে ছুঁয়ে দেখতে ইচ্ছা করছিল। আমি বিস্মিত চোখে তাকিয়ে বললাম, নাম কি আপনার? মেয়েটি বলল, আমি নিতু। আপনি? আমি জাফর। সেদিন আমাদের কথোপকথন একটুতেই থেমে গেল, কারণ ততক্ষণে আখি মঞ্জিলের সে ভদ্র মহিলা বাসায় ফিরে এসেছিলেন। আমি কাঁঠাল গাছ বেয়ে নিচে নেমে দেয়াল টপকে দৃষ্টির আড়াল হয়ে গেলাম। এরপর যখন দেখা হলো, মেয়েটি বেলকনিতে চুপচাপ দাঁড়িয়ে। আমি রিক্সার জন্য অপেক্ষা করছিলাম। আবার সে উদাসীন ভাব, চোখে মুখে ভয়। সে আমার দিকে তাকিয়ে মৃদু হাসল। ভদ্রমহিলা ছুটে এলেন, তাকে টেনে ভিতরে নিয়ে গেলেন। আমি তখনও বিশ্বাস করিনি তার নাম নিতু। মনে হলো মেয়েটা মিথ্যা বলছে, হয়তো রসিকতা করেছিল। একদিন সেই কালো ভদ্রলোকের দেখা পেলাম। গলির রাস্তায় দাঁড়িয়ে সিগারেটের ধোঁয়া ফুঁকছিলেন। আমাকে দেখে হনহন করে চলে যাচ্ছিলেন। আমি ডাকলাম, তিনি দাঁড়ালেন না। উপায় না পেয়ে দৌড়ে গিয়ে খপ করে ওনার হাত ধরে ফেললাম। তিনি বিরক্ত নিয়ে বললেন, কি চাই? আমি বললাম, সেই মেয়েটির ব্যাপারে জানতে চাই। কোন মেয়ে? নিতু। আমি তখন বুঝতে পারলাম মেয়েটি রসিকতা করেনি, সত্যি বলেছিল। আমি বললাম, হ্যাঁ, নিতুর ব্যাপারে জানতে চাই। ওকে কেন নির্যাতন করা হয়, কেন বেঁধে রাখা হয়, আপনি তার কি হন ইত্যাদি। তিনি বললেন, আমি তার বাবা। আমি বিস্ময়ের চোখে চেয়ে বললাম, বাবা হয়ে নিজের মেয়েকে নির্যাতন করেন? কেমন বাবা আপনি? তিনি গম্ভীর ভাব নিয়ে বললেন, নির্যাতন আমি করি না, তুমি। নিজের দোষ আমার উপর চাপাচ্ছ। মনে রেখো, তুমি আজ অন্যর সাথে যা করবে, একদিনের জন্য হলেও তোমার সাথে ঠিক তেমনটাই হবে, বলে হনহন করে চলে গেলেন তিনি। আমি দাঁড়িয়ে রইলাম। তখন পৃথিবীর সবচেয়ে অসহায় মানুষ মনে হচ্ছিল নিজেকে। চোখের জল টপ টপ করে গড়িয়ে পড়ছিল। আমি শুধু বিড়বিড় করে বললাম, আমি নির্যাতন করি? আমি? একদিন আখি মঞ্জিলে মেহমান এলো, এক গাড়ি মেহমান। সকালে এসেছে ওরা। দিনটা শুক্রবার, অফিস নেই। আমি সুযোগের অপেক্ষা করছিলাম, কখন কেউ একজন বেরোবে, কখন আমি একটু ভাব জমিয়া কথা আদায় করব। কিন্তু সকাল গড়িয়ে দুপুর হলো, কেউ বেরোলো না, একটা কুকুর পর্যন্ত না। শুধু রাস্তার ওপাশে নোহা গাড়িটা দাঁড় করিয়ে রাখা দেখা যাচ্ছে। ড্রাইভার গাড়িতে বসে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়েছে। বিকেল হয়ে এলো, কারোর দেখা পেলাম না। হঠাৎ আখি মঞ্জিলের দরজায় শব্দ হলো। একটা মেয়ে ওখান থেকে বেরিয়ে রাস্তায় দাঁড়ালো। আমি ছুটে গেলাম তার কাছে। কিছুটা দূরত্ব বজায় রেখে বললাম, এই মেয়ে, নাম কি তোমার? মেয়েটা আমার দিকে তাকালো। 16-17 বছরের বয়স হবে, গোলগাল চেহারা, চোখে মুখে চঞ্চলতা। সে আমাদেরকে এমনভাবে তাকালো মনে হচ্ছিল সে আমাকে অনেক আগে থেকে চেনে। হাসি হাসি মুখে বলল, আমি নওরিন, তুমি? আমি জাফর। জাফর, তুমি কিসে পড়ো? পড়াশোনা তো শেষ। নওরিন চিন্তিত ভাব নিয়ে বলল, তাহলে তুমি অনেক বড়। আমি একটু হাসলাম, বললাম, এখানে কার বাসায় এসেছ? খালামনির বাসায়। তারপর অনেক কথা হলো। কথা বলতে বলতে আমি অনেকগুলো চকলেট দিলাম তার হাতে। যখন ভাব হয়ে গেল তখনই জিজ্ঞাসা করলাম, নিতু তোমার কি হয়? নিতু আপা আমার আপু হয়। ওর ওই অবস্থা কি ছোটবেলা থেকে, মানে শিকলবন্দি? মেয়েটার মুখে ফ্যাকাশে হয়ে গেল। সে করুণ গলায় বলল, না না, আপু খুব লক্ষ্মী একটা মেয়ে, খুব বুদ্ধিমতী, দেখতেও সুন্দর, পড়াশোনায় টপার ছিল। গত 1 বছরে আপু এমন হয়ে গেছে। আমি আর কৌতূহল দমিয়ে রাখতে পারলাম না। জিজ্ঞাসা করলাম, কেন হয়েছে এমনটা? আপু একটা ছেলেকে ভালোবাসতো, ভীষণ ভালোবাসতো। শুনেছি ছেলেটাকে এক নজর দেখার জন্য আপু ঘন্টার পর ঘন্টা বেলকনিতে রাস্তায় রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতো, বৃষ্টিতে ভিজত। একদিন ছেলেটাকে দেখতে না পেলে সে খাবার খেত না। কিন্তু ছেলেটা, বলে দীর্ঘশ্বাস ছাড়ল নওরিন,
মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে রইল। আমি বুঝতে পারলাম নিতুকে কোনো এক ছেলে আঘাত দিয়েছে, যার ক্ষত এখনো শুকায়নি, হয়তো শুকাবেও না। ছেলেটা কে জানো তুমি? দেখেছ তাকে কখনো? নরিন বলল, চিনি না, দেখিনি কখনো, তবে নাম শুনেছি। কি নাম তার? জাফর বলে হনহন করে চলে গেল। আমি আরো একবার ধাক্কা খেলাম। জানি না কি ঘটছে আমার সাথে, তবে যাই ঘটছে খুব বাজে ঘটছে। এর পরিণাম হয়তো খুব একটা ভালো হবে না। সেদিন রাতে আমার ঘুম হয়নি, সারা রাত এপাশ ওপাশ করে কাটিয়েছি। আর ভেবেছি সবার আঙ্গুল ঘুরে ফিরে আমার দিকে কেন আসে, কেন বা আমি আঁখি মঞ্জিরের লোকগুলো আমাকে এত ঘৃণা করে, কেন নিতু মেয়েটা আমার এত আপন মনে হয়। কেন বাবা নিতুর কথা শুনে রেগে গেলেন? কেন নরিন নিতুকে আঘাত দেওয়া ছেলেটার নাম বলতে গিয়ে আমার নাম বলল? এরকম অসংখ্য প্রশ্ন ঘুরছিল আমার মাথায়। ঘুমে চোখ লেগে এলো ভোরবেলায়। তখন মসজিদ থেকে ফজরের আজানের ধ্বনি ভেসে আসছে। বাবা দরজায় টোকা দিলেন, জাফর, এই জাফর, ওঠ, আজান দিচ্ছে, নামাজ পড়বি না? সেদিনের পর নিতুর দেখা পাইনি। দিনের পর দিন গেল, তারপর সপ্তাহ। মনে হলো এই বুঝি দম আটকে গেল। তবু বেঁচে রইলাম। তৃষ্ণা রয়ে গেল। তৃষ্ণার্ত চোখ নিয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতাম আঁখি মঞ্জিলের সামনে। দেখতে দেখতে 2 সপ্তাহ, তারপর 3। এতদিনে মেয়েটাকে একটিবার দেখিনি, তার গলার আওয়াজ শুনতে পাইনি, সারা শব্দ কিছুই না। 1 মাসের মাথায় হঠাৎ একদিন দেখলাম সে বেলকনিতে দাঁড়িয়ে শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি যেন প্রাণ ফিরে পেলাম। ততদিনে মেয়েটা আরো শুকিয়ে গেছে, কপালের হাড় পর্যন্ত দেখা যাচ্ছে। চোখের নিচে এতটাই কালো হয়েছে, মনে হচ্ছিল কেউ কালি লেপটে দিয়েছে তার চোখের নিচে। চোখগুলো যেন হাড়ের ভিতর চলে গেছে, তবে তার শুকনো হাসিটা আগের মতোই আছে। আমার দিকে তাকিয়ে শুকনো হাসল সে। আমার এতদিনের অপেক্ষা, এতদিনের দুশ্চিন্তা, ভয়ভীতি সবকিছুর অবসান হয়ে গেল এক মুহূর্তে। আমি মুগ্ধ হয়ে তাকিয়ে থাকলাম। তখন চোখ পড়ল শিকলে বাঁধা হাত। মনে মনে ভাবলাম, সব মেয়ের জীবনে কি এমন একটা অদৃশ্য শিকল থাকে? সেটা কি লোহার, তামার না রূপার? মেয়েরা কি জন্মগতভাবে এরকম? 4 দেয়ালে বন্দি দশা, এও কি কম? সকাল দুপুর সন্ধ্যা রাত আবার ভোর, নতুন সকাল, সবটুকু কাটে 4 দেয়ালে। দেখতে হয় সেই একই মানুষ, একই দেয়াল, একই ছাদ। পুরুষেরা বাসা, কর্মস্থল, বন্ধুবান্ধব, আড্ডা ইত্যাদি ইত্যাদি। দিন শেষে যখন ঘরে ফিরে, সাথে থাকে শুধু ক্লান্তি, গ্লানি, অবসাদ। অতিরিক্ত একটা চকলেটও না, অথচ অতিরিক্ত একটা চকলেট নিয়ে এলে হয়তো নতুন মোড়ক দেখতে পেত। তবু তো তারা কিছু বলে না, হাসি মুখে সব বরণ করে। তবু কেন এত এত কথা শুনতে হয় তাদের? কেন সব গালি মেয়েদের জন্যই বরাদ্দ? কেন আজ মেয়েরাই আমাদের চোখে দুর্বল? সেই দুর্বল মেয়েটাই মা, আর যিনি মা হবার যোগ্যতা রাখেন তিনি কখনো দুর্বল হতে পারেন না। সে যাই হোক কিছু। তারপর আমি রাস্তায় দাঁড়িয়ে থাকতে পারলাম না। কোনে অজানা ভয় কাজ করতে লাগলো। নিতু তখনও বেলকনিতে দাঁড়িয়ে। আমি চুপচাপ মাথা নিচু করে বাসায় চলে এলাম। মা আমার খুব আপন ছিলেন। যখন মন খারাপ হতো মার কাছে গিয়ে বলতাম, কিন্তু এখন তো মা নেই। মা মারা যাবার পর একটা ডায়েরি কিনেছি, এখন একটি শব্দ লিখিনি, তবে আজ হয়তো ডায়েরিটাতে কাজে আসবে। অনেকক্ষণ ডায়েরির সামনে নিয়ে বসে রইলাম। শেষমেশ কিছুই লিখতে পারলাম না, তবে এতক্ষণে ফোটা ফোটা জল আমার ডায়েরির পাতে স্পর্শ করেছে। ইচ্ছে করছে চিৎকার দিয়ে মাকে ডাকি। আচ্ছা, চিৎকার দিয়ে ডাকলে মা আসবে তো? আগের মতো আমাকে সান্ত্বনা দেবে তো? একদিন রাতে আমি মঞ্জিল থেকে চিৎকার দেওয়ার শব্দ আসছিল। আমি দৌড়ে গেলাম। রাস্তায় দাঁড়িয়ে খেয়াল করলাম নিতু চিৎকার দিয়ে কাঁদছে। মনে হচ্ছে কেউ ওকে মারধর করছে। মাঝে মাঝে কাছে জিনিসপত্র ভাঙার আওয়াজ আসছিল। নিতুর ঘরে তখন অন্ধকার। আমি ভেবে পেলাম না অন্ধকার ঘরে মেয়েটা এমন কেন করছে। দেয়াল টপকে ভেতরে গেলাম। ভয়ে ভয়ে ডোরবেল বাজালাম। সে ভদ্রমহিলা দরজা খুলে দিলেন, কিছু বললেন না। কৌতূহলী ভাব নিয়ে দাঁড়িয়ে রইলেন। খেয়াল করলাম নিতু তার শোবার ঘর থেকে উকি দিয়ে আমাকে দেখছে। তার মুখ দেখে মনে হলো সে কিছুটা লজ্জা পেয়েছে। তখন ভদ্রলোক দ্রুত পায়ে এসে আমাকে ধাক্কা দিয়ে দরজা লাগিয়ে দিলেন। আমি ছিটকে পড়লাম। দেয়ালে ধাক্কা লেগে কপালের কিছু অংশ কেটে গেল। কপালে হাত লাগতেই টলটলে রক্ত ভিজে গেল হাতে। একদিন রাতে বিছানায় বসে ডায়েরিতে কিছু একটা লেখার চেষ্টা করছিলাম। তখন ধীর পায়ে বাবা এলেন, চেয়ার টেনে আমার সামনে বসলেন। আমার হাত ধরে বললেন, তোর সাথে বড় অন্যায় করে ফেলেছি রে বাবা, বড় অন্যায় করে ফেলেছি। আমি কৌতূহলী ভঙ্গিতে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে বাবা? তিনি সান্ত্বনা দেবার ছলে বললেন, নবীনকে তুই ভুলে যা বাবা। আমি বললাম, কেন, কি হয়েছে? বাবা আসামির মতো মাথা নিচু করে বললেন, নবনী তার প্রেমিকের হাত ধরে পালিয়েছে।
খলিল ফোন দিয়েছিল, খুব কান্নাকাটি করছে, তোর কাছে ক্ষমাও চেয়েছে। আমাকে তুই মাফ করে দিস বাবা। না বুঝে মেয়েটার সঙ্গে তোর বিয়ের সিদ্ধান্তটা নেওয়াটা মোটেও উচিত হয়নি। আমি মৃদু এসে বললাম, কি বলছো বাবা? এতে তোমার কি দোষ? যা হবার তা তো হবেই, বাদ দাও। বাবা আমার হাত আরও শক্ত করে ধরে কাপা গলায় বললেন, আরও একটা পাপ করেছি বাবা। আমি বললাম, কি সেটা? বাবা তড়িঘড়ি করে চেয়ার ছেড়ে উঠলেন, বুক পকেট থেকে লাইটার বের করলেন, একটা সিগারেট জ্বালালেন। বাবা এখনও শক্ত মানুষ, এক নিঃশ্বাসে অনেকটা পথ দৌড়ে পাড়ি দিতে পারেন, যতটা আমিও পারি না। তবে আজ তাকে দুর্বল দেখাচ্ছে, একটু বেশি দুর্বল। হাত কাঁপছে। তিনি বাঁ হাতে অ্যাস্ট্রে নিয়ে চেয়ারে বসলেন, কিছুক্ষণ একটানা সিগারেটের ধোঁয়া ফুঁকলেন, উচ্ছিষ্ট অংশ অ্যাস্ট্রেতে রেখে আরও একটা সিগারেট জ্বালালেন। একের পর এক কয়েকটা টান দিয়ে বললেন, একটা মেয়ে তোকে ভীষণ ভালোবাসত। তুই যখন বাসা থেকে বেরিয়ে যেতিস, মেয়েটি তোর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতো, আবার রাতে ফিরে তোর অপেক্ষায় রাস্তার দিকে চেয়ে থাকতো অপলক নয়নে। সে ছিল আমার দু চোখের বিষ। আমি কখনোই তাকে তোর পাশে চাইতাম না, কারণ আমি আগে থেকেই তোর সাথে আমার বন্ধু খলিলের মেয়ে নবনীর বিয়ে ঠিক করে রেখেছিলাম। আমি কৌতূহল চেপে রাখতে না পেরে প্রশ্ন করে বসলাম, আমি কি মেয়েটাকে চিনতাম বাবা? বাবা আরও একটি সিগারেট জ্বালালেন। এত ঘন ঘন সিগারেট খাওয়া তার অভ্যাস না, দিন রাতে বড় জোর 4-5টা সিগারেট খান তিনি, অথচ গত 10 মিনিটে তিনি 3টা সিগারেট শেষ করে চলেছেন। কথা বলছেন ধোয়া ফুঁকতে ফুঁকতে। বাবা উদাসীনভাবে বললেন, তুই খেয়াল করিসনি কখনো? মেয়েটা প্রতিদিন তোকে দেখত, প্রতিদিন তোর জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করত। এমন হয়েছে তুই রাস্তার এক পাশ দিয়ে হেঁটেছিস, মেয়েটা রাস্তার অন্য পাশ দিয়ে হেঁটে তোর সাথে তালে তাল মিলিয়ে হেঁটেছে, হয়তো খেয়াল করিসনি। বলে টেবিলে স্ট্রে রেখে উপরে দাঁড়ালেন, জুতা খুলে খালি পায়ে ঘরের মেঝেতে কিছুক্ষণ পায়চারি করলেন, তারপর দুম করে চেয়ারে বসলেন। উদাসীনভাবে বললেন, একদিন মেয়েটাকে সামনাসামনি পেয়ে গেলাম। পেয়েছি বললে ভুল হবে। তার সাথে দেখা করার উদ্দেশ্যে বেরিয়েছিলাম, কারণ আমি জানতাম তখন সে ভার্সিটিতে যাওয়ার উদ্দেশ্যে বেরোবে। যেই না গেট দিয়ে বেরোলো, আমি তার পথ আটকালাম। গম্ভীর গলায় বললাম, এই মেয়ে, কি চাই তোমার? মেয়েটি ভার্ত গলায় বলল, কিছু চাই না। আমি হুঙ্কার দিলাম, বললাম, কিছু না চাইলে আমার ছেলের পিছু নিয়েছো কেন? কি চাও তুমি? মেয়েটা চোখের জল ছেড়ে কাঁদতে লাগলো। আমি চেঁচালাম, আশেপাশে লোকজন জড়ো হলো। মেয়েটি তখনও কাঁদছিল। একসময় তার মা এলেন, আমার কাছে হাত জোর করে ক্ষমা চাইলেন। আমি ইচ্ছেমতো অপমান করলাম, যা খুশি গালাগাল করলাম। মেয়েটির মা কিছু বলল না, আসামির মতো দাঁড়িয়ে রইল। আমি বাবাকে থামিয়ে দিয়ে বললাম, তুমি এসব করছো বাবা? বাবা ছলছল চোখে আমার দিকে তাকিয়ে বললেন, বড় অন্যায় করে ফেলেছি রে বাপ। আমি জানতাম না মেয়েটাকে তোকে এত ভালোবাসে। শুনেছি মেয়েটা নাকি পাগল হয়ে গেছে, তবে মাঝে মাঝে ভালো হয়ে যায়। মেয়েটার নাম কি বাবা? বাবা আর্তনাদের স্বরে বললেন, নিতু। নাম শুনতে আমার বুক কেঁপে উঠল। আমি আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকলাম না, দৌড়ে ছুটে গেলাম আখি মঞ্জিলে। দোতলায় গিয়ে ডোরবেল বাজালাম। ভদ্রমহিলা দরজা খুললেন। আমি বললাম, নিতুর সাথে কথা বলতে চাই, প্লিজ দরজা বন্ধ করবেন না। ভদ্রমহিলা বললেন, আমার ভালো মেয়েটাকে আধা পাগল বানিয়ে রেখেছ, এবার কি পুরোপুরি পাগল বানাতে চাও? আমি হাত জোর করলাম, একবার শুধু একটু যেতে দিন, একটু দয়া করুন, শুধু একবার ওর সাথে কথা বলবো। ভদ্রমহিলার চোখ বেয়ে জল গড়িয়ে পড়তে শুরু করলো। তিনি কান্না কণ্ঠে বললেন, আমার একটাই মেয়ে, খুব লক্ষ্মী, শুধু তোমার জন্য আজ আমার মেয়েটার এই অবস্থা। ভালো মেয়েটাকে শিকলবন্দি করে রাখতে হয়। ওর হাত পায়ের কাটা দাগগুলো দেখেছ? সে নিজে নিজে পাগলামো করে, এমন তো সে ছিল না, কেন সে এমন করবে? বলে তিনি ভেতরে চলে গেলেন। আমি গেলাম তার পিছু পিছু। নিতু শোবার ঘরে গিয়ে দেখলাম সে বিছানায় কাচুমাচু হয়ে শুয়ে আছে। আমি তার পাশে বসতেই তার ঘুম ভেঙে গেল। সে ঘুম ঘুম চোখে তাকালো আমার দিকে, চোখ কচলে আবার তাকালো, আমাকে বারবার ছুঁয়ে দেখলো। ভদ্রমহিলা চাবি এনে দিলেন। আমি লোহার শিকল খুলে দিলাম, নিতুকে ছাদে নিয়ে গেলাম। অবাক করার মতো বিষয়, গত কদিনে তার বয়স আরও কমে গেছে, দেখতে অনেকটা বাচ্চা বাচ্চা মনে হচ্ছে। ছাদে গিয়েও সে আমাকে কয়েকবার ছুঁয়ে দেখলো। আমি তার সামনে হাঁটু গেড়ে বসে বললাম, তুমি কি আমার শেষ বয়সের সঙ্গী হবে? নিতু আর একবার আমাকে ছুঁয়ে দেখলো, আমার চোখের দিকে তাকিয়ে নিচু গলায় বলল, আমার আকাশচুম্বী স্বপ্ন আজ সামনে দাঁড়িয়ে আমার চাইছে। এটা কি এত বাস্তব নাকি সে আগেরকার স্বপ্ন? আমি বললাম, বাস্তব। বিশ্বাস না হয় ছুঁয়ে দেখো, যদি কখনো হারিয়ে যাও। হারাবো না, একবার শুধু হাতটা ধরো।
মৃত্যুর আগ পর্যন্ত শুধু আগলে রাখবো, আর যদি আমি হারিয়ে যাই খুঁজে নেব, যেখানে যাবে ছায়া হয়ে পাশে থাকবো। মেয়েটি যেদিন প্রথম আমাদের বাড়িতে আসে আমি খুব অবাক হয়ে ওকে দেখছিলাম। এত ছোট মেয়ে শাড়ি পরেছে, হাতে কাচের অল্প কিছু চুড়ি, কপালে টিপ, মোটা করে চোখে কাজল দিয়েছে। শ্যামবর্ণের মেয়েটির দিকে এদিক ওদিক তাকাতে তাকাতে একটি লোকের সাথে ধীর পায়ে ঘরে ঢুকলো। ওর চোখ মুখে ভয়, লজ্জা, সংকোচ, হাতের পুটলিটা শক্ত করে ধরে রেখেছে। লোকটা আম্মুর সাথে কিছু কথা বলেই চলে গেল, কিন্তু মেয়েটা গেল না। আমাদের বাসার নতুন কাজের মেয়ে, ওর বয়স 12, আমার সমবয়সী। আম্মুর সাথে কথা বলছে। নাম কি তোর? স্বপ্ন। এখানে কাজ করতে আসছিস কেন? স্বপ্ন কিছু বলল না। আম্মু আবারও জিজ্ঞাসা করলো, কাজ পারিস তো? জি। রান্নাঘরে যা, আর এ পাতিলগুলো ধুয়ে দে, আর খবরদার একটা কিছু যদি ভাঙে তবে পিঠের ছাল তুলে দিব। স্বপ্ন কিছু না বলে রান্নাঘরে চলে গেল। আমি রেডি হচ্ছিলাম, স্কুলে যাবো, এমন সময় হঠাৎ চিৎকারের শব্দ পেলাম। বলেছিলাম না যেন একটা কিছু না ভাঙে? আমি ইচ্ছে করে ভাঙি নাই, আমার মাফ করে দেন। চিকন শব্দে কান্নার আওয়াজ পেলাম। আমি রান্নাঘরে গিয়ে দেখলাম আম্মুর হাতে হাত পাখা, স্বপ্নের শরীরের জায়গায় জায়গায় লাল হয়ে ফুলে আছে। আম্মু আবার হাত ওঠাচ্ছিল মারার জন্য, কিন্তু আমি ডাক দিলাম। আম্মু থেমে আমার দিকে তাকালেন, সাথে স্বপ্ন। চোখের পানি তোর কাজল লেপটে আছে। আম্মু, কিরে নীল, তুই এখন স্কুলে যাসনি? মানে আমার জুতার ফিতা বাঁধতে হবে। আম্মু স্বপ্নের দিকে তাকালো। যা, ও জুতার ফিতাটা বেঁধে দিয়ে আয়। স্বপ্ন কিছু না বলে চোখ মুছে আমার রুমে এলো। ও মাথা নিচু করে আমার জুতোটা বেঁধে দিচ্ছে। তোমার খুব ভালো লেগেছে তাই না? আমার কথা শুনে ও অবাক হয়ে আমার দিকে তাকালো। জি না, ব্যথা পাই নাই। ও আবার জুতার ফিতার বাঁধার দিকে মনোযোগ দিল। মিথ্যে কেন বলছো? এই যে তোমার হাত ফুলে গেছে। ও কিছু বলল না, হঠাৎ দাঁড়িয়ে গেল। জুতা বাঁধা শেষ, আমি যাই। আমি পেছন থেকে ওর হাত চেপে ধরলাম। ও আবার অবাক হয়ে তাকালো। এটা নাও। এটা কি? মলম। যেখানে যেখানে ব্যথা পেয়েছো এটা লাগিয়ে নিও, ব্যথা কমে যাবে। আমি মলমটার হাতে দিয়ে রুম থেকে বেরিয়ে গেলাম। এরপরও কি ভেবেছিল জানি না, কিন্তু এরপর থেকে আমার সাথে কিছুটা ফ্রি হয়েছিল। দুপুরে আম্মু ঘুমাতো, আব্বর ভাইয়া বাসায় থাকতো না। ওই সময়টা আমি আর স্বপ্ন বসে গল্প করতাম। মনের অজান্তে আমার ওকে অসম্ভব ভালো লেগে গিয়েছিল। আর একদিন হঠাৎ করে স্বপ্নের ভয়াবহ চিৎকার শুনতে পেলাম। দৌড়ে রান্নাঘরে গিয়ে দেখলাম আম্মু স্বপ্নের মাথায় গরম ভাতের পাতিল উপর করে ঢেলে দিয়েছে, আর স্বপ্ন যন্ত্রণায় চিৎকার করছে। এটা কি করেছ? ঠিক করেছি, হারামজাদি ছোট লোকের বাচ্চা চুলায় ভাত বেশি বসিয়েছে। আম্মু তাই বলে তুমি ওকে? একদম চুপ, যা তোর ঘরে যা, আমার কাছে নাক গলাতে আসবি না। আমি চুপ করে রুমে চলে আসলাম। ওই দিন খুব কেঁদেছিলাম, কিন্তু আমার কিছুই করার ছিল না। দুপুরের খাবার খেতে বসেছিলাম, খাবার মুখে দিতেই বুঝলাম অসম্ভব ঝাল। ওই দিনই আমার স্বপ্নের জন্য কিছু করার ছিল না। আম্মু ঝাল বুঝতে পেরে জোরে করে স্বপ্নের মুখে মরিচের গুঁড়ো ভরে দিল। সকাল সকাল আবার স্বপ্নের চিৎকার। চা দিতে দেরি হওয়ার অপরাধে বাবা ওর মুখে গরম চা ছুঁড়ে মেরেছেন। ওই দিন ওর মুখে মলম লাগিয়ে দিতে দিতেই আম্মুর কাছে ধরা খেলাম। আম্মু আমাকে কিছু না বললেও স্বপ্নের পিঠে গরম খুন্তির দাগ বসিয়ে দিলেন। আয়রন করতে গিয়ে বাবার নতুন শার্ট পুড়িয়ে ফেলেছে স্বপ্ন। আর তারপর সেদিন রাতে ওকে সহানুভূতি দেখাতে আমি ওর কাছে যাইনি। ওকে সহানুভূতি দেখাতে নিজের রুমে ডেকে নিয়েছিলাম আমার বড় ভাই। আমি দেখছিলাম সেই নির্মমতা, সারা রাত স্বপ্নের চিৎকার, কেউ যেন শুনতেও পাইনি। বড় ভাইয়ের সহানুভূতির রূপ ফুটে উঠল 3 মাস পর স্বপ্নের পেটে। আম্মু বুঝলো কি বুঝলো জানি না, তবে 3 দিন পর আম্মু স্বপ্নকে কোন এক খোড়া অজুহাতে ধাক্কা দিয়ে ফেলে দেন। আম্মুর উদ্দেশ্য ছিল বাচ্চাটা নষ্ট করা, কিন্তু পরিস্থিতি বদলে যায়। মাত্রাত্মিক রক্তক্ষরণ এর স্বপ্ন বেহুশ হয়ে যায়। রাত হওয়ায় আব্বু আর ভাইয়া বাসায় ছিল। আম্মু ওদের ডাক দিল। কি হয়েছে? মেয়েটা মনে হয় মরে গেছে। আম্মুর চোখে ভয়। কি বলতেছ? আমি জাস্ট বলছিলাম বাচ্চাটা নষ্ট করতে। আমি জানি না, পুলিশ আসলে তোকে ধরে নিয়ে যাবে। কি করবে এখন? আমাকে ধরবে মানে? খুন তুমি করেছ, তোমাকে ধরবে। এই তোরা থামতো, কিচ্ছু হবে না। এক কাজ কর, তুই গিয়ে রান্নাঘর থেকে বটিটা নিয়ে আয়। এতক্ষণে আমার সম্মতি ফিরল। আমি ভাবতেই পারছিলাম না স্বপ্ন মরে গেছে। আমি চিৎকার দিলাম। মা দৌড়ে এসে আমার মুখ চেপে ধরল। এরপর আমাকে জোর করে রুমে রেখে হাতের মুখ বেঁধে দরজা লাগিয়ে দিল। আমি ভীষণ ভয় পেয়েছিলাম। জানলা দিয়ে তাকিয়ে দেখলাম আব্বু স্বপ্নর গলায় বটি বসিয়ে দিয়েছে। স্বপ্ন নড়ে চড়ে উঠল।
আমি বুঝলাম স্বপ্ন বেঁচে আছে, কিন্তু আমার কিছু করার ছিল না। ওরা বুঝতে পারলো স্বপ্ন বেঁচে আছে, কিন্তু ওকে এখন বাঁচিয়ে রাখা বোকামি। স্বপ্ন গঙ্গিয়ে উঠল। আম্মুর ভাই ওর হাত পা চেপে ধরল। আব্বুর মুখ চেপে ধরে গলায় কাটছে। স্বপ্ন ছটফট করছে। আমি আর এই বিভৎস দৃশ্য সহ্য করতে পারলাম না। ওখানে অজ্ঞান হয়ে পড়লাম। কতক্ষণ পর জ্ঞান ফিরল জানি না। আবার জানালায় চোখ রাখলাম। স্বপ্নর মাথাটা একপাশে পড়ে আছে, চোখ দুটি খোলা। মোটা করে কাজল দেয়া সেই চোখ যেন আমার দিকে চেয়ে আছে। স্বপ্নর পুরো শরীরটা ওরা ছোট ছোট টুকরো করেছে। ভাইয়ে উঠে স্বপ্নর নাড়ি ভুড়ি আর শরীরের নরম মাংসগুলো নিয়ে ওয়াশরুমে চলে গেল। কোমরে ফ্লাশ করার শব্দ পেলাম। ওরা লাশের টুকরোগুলো ব্যাগে ভর্তি করলো। বাবা আর ভাইয়া কাপড় বদলে এলো। ইতিমধ্যে আম্মু স্বপ্নর চোখ দুটো উপরে ফেলেছে। চেহারাটা কেটে এমন বিভৎস করেছে যে চেহারাটা চেনা যায় না। মাথাটাও ব্যাগে ভরা হলো। আব্বু আর ভাই দুজন মিলে ব্যাগটা ধরে নিল। ওরা কোথায় গেল আমি জানি না। আম্মু রক্ত পরিষ্কার করছে। সবার কাজ শেষ। ফজরের আজান দিচ্ছে। আমি ঘুমিয়ে গেছি। হঠাৎ দরজা খোলার শব্দ পেলাম। আব্বু আম্মু আর ভাই আমার সামনে বসে আছে। আমার 12 বছরের জীবনে এমন কোনো ঘটনার সাক্ষী হতে হবে ভাবিনি। ওরা আমাকে বিভিন্নভাবে ভয় দেখালো, এই কথা কাউকে না বলার জন্য। সকাল হলো, বাড়ি ভর্তি পুলিশ। আব্বুই খবর দিয়েছে কাজিমে পালিয়েছে। সোনার গহনা আর 15,000 টাকা পাওয়া যায়নি। হঠাৎ আমার কি হলো আমি জানি না। ওদের মাঝখানে আমি গিয়ে পুলিশ আঙ্কেলকে সব বলে দিলাম। বাবা আমাকে থামানোর জন্য অনেক চেষ্টা করলো, কিন্তু ব্যর্থ। আমার মনে যা ছিল সব বলে দিলাম। পুলিশের জেরা ওরা সব বলে দিল। পাওয়া গেল স্বপ্নের 30 টুকরো করা লাশ। স্বপ্নের মা বাবা এলো। তাদের কান্না এলাকা ভারী হয়ে উঠল। মিডিয়া, পুলিশ, এলাকার এখন গরম। আম্মা আব্বুর ফাঁসির রায় হলো আর ভাইজানের যাবজ্জীবন কারাদণ্ড। 1 মাস, 2 মাস, 2 বছর, 5 বছর, 10 বছর। সবাই স্বপ্নকে ভুলে গেছে, শুধু আমি স্বপ্নকে দেখি। স্বপ্নর মৃত্যুর পরও আমি ওকে দেখতে পাই, জানি না কিভাবে। ডাক্তার বলেছে হ্যালুসিনেশন, কিন্তু আসলে কি স্বপ্ন মরে গেছে? আজও হাজারো ঘরে স্বপ্নের মতো হাজারো মেয়ে অসহায়ভাবে বেঁচে আছে। তাদেরও আছে স্বপ্নের মতো হাজারো স্বপ্ন ভরা মোটা করে কাজল দেয়া দুটি চোখ। প্রিয় লিসেনার, গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসলে গল্পটা অনেক ছোট, তো আপনাদেরকে অনেকদিন পর একটা ছোট গল্প শোনালাম। এরকম ধরনের আরও গল্প হলে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে করে এই ধরনের গল্প আমরা আপলোড করলে আপনারা যেন নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যান। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরবর্তী গল্পে। সেই সাথে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।